নমস্কার সবাইকে। আপনি ভাবতে পারবেন না রিসেন্টলি আমাদের ভারত কত বড় একটা জিনিসকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করে ফেলেছে। পুরো 400 বছরের ওপর আমাদেরকে আর ভাবতেই হবে না ইলেকট্রিসিটি প্রডিউস করার ব্যাপারটা নিয়ে। আনলিমিটেড এনার্জি প্রডিউস হবে আমাদের ভারতের মধ্যেই, বাইরে থেকে অন্য কোনো দেশের কোনো রকমের কোনো হেল্প ছাড়া। এই অ্যাচিভমেন্টটা এতটাই স্পেশাল যে এ পুরো ওয়ার্ল্ডে একমাত্র রাশিয়া ছাড়া কোনো দেশ অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারেনি। আমাদের ভারত জাস্ট পরিণত হয়ে গেল সেকেন্ড দেশে। মানে সেকেন্ড এমন একটা দেশ যে কিনা এই এনার্জি জেনারেট করার দিক থেকে, মানে ইলেকট্রিসিটি প্রডিউস করার দিক থেকে প্রায় বলতে গেলে সেলফ রিলায়েন্সের পথে বেশ অনেকটাই অ্যাডভান্স করে গেছে। অ্যাকচুয়ালি দেখুন, রিসেন্টলি আমাদের মোদিজি একটা পোস্ট করেছিলেন যেটাকে অনেকেই অ্যাকচুয়ালি ওভারলুক করে গিয়েছিল, বাট সেই পোস্টটা ছিল কিন্তু বেশ অনেকটাই স্পেশাল, অনেকটাই ইম্পর্টেন্ট ছিল আমাদের সবার ভারতীয়দের ক্ষেত্রে। যেখানে প্রথমে তিনি মেনশন করেছিলেন যে টুডে ইন্ডিয়া টেক্স এ ডিফাইনিং স্টেপ ইন ইটস সিভিল নিউক্লিয়ার জার্নি। মানে ব্যাপারটা হলো, দুদিন আগেই মোদিজির এই পোস্টটা ছিল। দুদিন আগেই তিনি সবার প্রথমে মেনশন করেছিলেন যে আমাদের ভারত সেই দিন একটা বিশাল বড় স্টেপ নিয়ে ফেলেছে আমাদের ভারতের যে সিভিল নিউক্লিয়ার এনার্জি সেই পথে। সিভিল নিউক্লিয়ার এনার্জি মানে হলো নর্মাল যে পাওয়ার প্ল্যান্টগুলো থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় আমাদের নর্মাল সিভিলিয়ানদের ইউজের জন্য, সেই সিভিলিয়ান নিউক্লিয়ার এনার্জিতে আমাদের ভারত বিশাল বড় একটা স্টেপ কমপ্লিট করে ফেলেছে। দিয়ে তারপরেই বলেছেন যে সেই স্টেপটা অ্যাকচুয়ালি কি। বলেছেন যে অ্যাডভান্সিং দি সেকেন্ড স্টেজ অফ ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম। মানে বেসিক্যালি দেখুন, আমাদের ভারতের মেন যে নিউক্লিয়ার প্রোগ্রামটা সেটা 3টে স্টেজে অ্যাকচুয়ালি ভাগ করা রয়েছে। তার মধ্যে থেকে সেকেন্ড স্টেজটাতে আমাদের ভারত বেশ অনেকটাই অ্যাডভান্স করে ফেলেছে। এবার এই সেকেন্ড স্টেজটা কি, সেই সেকেন্ড স্টেজটারই ব্যাপারে তিনি পরেই আবার মেনশন করেছেন। বলেছেন যে দি ইন্ডিজিনাসলি ডিজাইন্ড অ্যান্ড বিল্ড prototype fast breeder reactor at Kalpakkam has attained criticality. This advanced reactor capable of producing more fuel than it consumes. মানে আমাদের ভারতের সেকেন্ড স্টেজটা হলো ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। নর্মাল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো হয় সেখানে কন্ট্রোলভাবে স্পিডটাকে কমিয়ে দিয়ে রিয়াকশনগুলোকে ঘটানো হয়, ফলে ইলেকট্রিসিটি জেনারেট হয়। কিন্তু সেকেন্ড স্টেজের ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ক্ষেত্রে সেই স্পিডটাকে কমানো হয় না। মানে মেন যে নিউট্রনগুলো সেগুলোর স্পিডটাকে কমানো হয় না, সেই ফাস্ট পেসেই রিয়্যাক্ট করতে দেওয়া হয়। যার ফলে আবার এই স্টেজটাতে যতটা পরিমাণে অ্যাকচুয়ালি ফিউলকে ইউজ করা হয় তার থেকে আরও বেশি পরিমাণে ফিউল তৈরি হয়, প্রডিউস হয়। এটাই হলো সেকেন্ড স্টেজের ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর কনসেপ্ট। মানে ফাস্টভাবেই রিয়্যাক্ট করতে দেওয়া হবে। আর ব্রিডার মানে হলো যতটা ফিউল অ্যাকচুয়ালি কনজিউম করবে তার থেকে বেশি পরিমাণে আবার প্রডিউস করবে। আর এর জন্য যে সেকেন্ড স্টেজের মেন প্রোটোটাইপটা সেটাকে আবার ডিজাইনও করেছে পুরোপুরি আমাদের ভারত। মানে সেইখানেও অন্য কোনো দেশের অ্যাকচুয়ালি কোনো রকমের কোনো হেল্প ছাড়া আমাদের ভারতই নিজে থেকেই প্রোটোটাইপটাকে ডিজাইন করেছে। তার উপর আবার দেখুন, পিএম মোদি স্পেশালি মেনশন করেছেন যে আমাদের এই প্রোটোটাইপটা স্টেজ 2টা অ্যাচিভ করে ফেলেছে প্রপার ক্রিটিক্যালিটি। ক্রিটিক্যালিটি মানেটা হলো আমাদের এই সেকেন্ড স্টেজের নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা সেটা অ্যাকচুয়ালি নিজে থেকেই চেন রিয়াকশন করা শুরু করে দিয়েছে। আলাদা করে আর বাইরে থেকে কোনো এক্সট্রা ইগনাইটার অ্যাড করার দরকার নেই। মানে দেখুন, ধরেন লাইটার দিয়ে একটা কাঠের স্তূপকে আগুন লাগাচ্ছেন, ততক্ষণ আপনি লাইটারটাকে জ্বালাতে থাকবেন যতক্ষণ না অ্যাকচুয়ালি কাঠগুলোতে প্রপারভাবে আগুন ধরে যায়। মানে লাইটারটা হলো ইগনাইটার। যে মুহূর্তে কাঠগুলোতে প্রপারভাবে আগুন ধরে গেল তারপর থেকেই আর লাইটারের কোনো দরকার নেই। আমাদের এই সেকেন্ড স্টেজের নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাতে সেটাই হয়েছে। এক্সট্রা করে আর কোনো রকমের কোনো ইগনাইটার অ্যাড করার দরকার নেই। নিজে থেকেই প্রপার চেন রিয়াকশন শুরু করে দিয়েছে, নিজে থেকেই প্রপারভাবে এনার্জি প্রডিউস করা শুরু করে দিয়েছে। দেন তারপর দেখুন পিএম মোদি লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি কি বলেছেন। পিএম মোদি আবার মেনশন করেছেন যে ইট ইজ আ ডিসাইসিভ স্টেপ টুয়ার্ডস হার্নেসিং আওয়ার ভাস্ট থোরিয়াম রিজার্ভ ইন দি থার্ড স্টেজ অফ দি প্রোগ্রাম। মানে এই সেকেন্ড স্টেজের অ্যাচিভমেন্টটা হলো একটা ডিসাইসিভ স্টেজ, যার ফলে অ্যাকচুয়ালি আমাদের ভারতে যে ভাস্ট রিজার্ভ রয়েছে থোরিয়ামের সেগুলোকে প্রপারভাবে ইউজ করা যাবে আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের থার্ড স্টেজটাতে, যেটাই হলো আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের ফাইনাল স্টেজ। যার পর অ্যাকচুয়ালি গিয়ে আমাদের ভারত প্রপারভাবে এই নিউক্লিয়ার এনার্জির দিক থেকে সেলফ রিলায়েন্ট হয়ে যাবে। অন্য কোনো দেশের ওপরে আর নির্ভর করতে হবে না। শয়ে শয়ে বছরের জন্য ইলেকট্রিসিটি জেনারেট করা ব্যাপারটা অটোমেটিক হয়ে যাবে। আনলিমিটেড পরিমাণে এনার্জি প্রডিউস করতে পারবে আমাদের ভারত।
নাও এবার দেখুন, আমি ভালো মতনই জানি যে আপনি কেমিস্ট্রির দিক থেকে সেরকমভাবে কোনো স্পেশালিস্ট না, প্লাস নিউক্লিয়ার সায়েন্টিস্টও না, নর্মাল একজন মানুষ, ঠিক আমার মতন। সো তাই চলুন এই পুরো ব্যাপারটাকে, এই পুরো ডেভেলপমেন্টের ব্যাপারে ইজিভাবে, সিম্পল ওয়ার্ডসের মাধ্যমে বলা যাক। একের পর এক স্টেপে তাহলে আপনি বেশ ভালো মতন করে বুঝতে পারবেন আমাদের ভারত অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটার মাধ্যমে কত বড় একটা জিনিসকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করে ফেলেছে। আমাদের ভারতের সায়েন্টিস্টরা কিভাবে সিকিউর করে ফেলেছে 400 বছরের ওপর টোটাল আমাদের ভারতের ইলেকট্রিসিটির নিড, অথবা বলতে পারেন যে 400 বছরের জন্য আনলিমিটেড এনার্জির নিড। অলসো বুঝতে পারবেন আমাদের ভারত কিভাবে এই স্টেজগুলোর মাধ্যমে এনভায়রনমেন্টকে সুযোগ দিচ্ছে প্রপার রিকভার করার জন্য 2070-এর মধ্যে প্রপার একটা নেট জিরো কার্বন এমিটিং দেশে পরিণত হয়ে গিয়ে। সো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের ভারতের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা সেটা অ্যাকচুয়ালি 3টে স্টেজে ভাগ করা, যেগুলো অ্যাকচুয়ালি হলো আমাদের ভারতের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, অ্যাটমিক সায়েন্টিস্ট হোমি জাহাঙ্গীর ভাবার ব্রেন চাইল্ড। তিনি অ্যাকচুয়ালি আমাদের ভারতের এই নিউক্লিয়ার প্রোগ্রামের 3টে স্টেজের কনসেপ্টটাকে তৈরি করেছিলেন। দেখুন, ব্যাপারটা হলো মডার্ন এই ওয়ার্ল্ডে যতগুলো টোটাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, যেগুলো থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, সেগুলো অ্যাকচুয়ালি ইউরেনিয়ামকে ইউজ করে। এই পুরো ওয়ার্ল্ডে যতগুলো অ্যাকচুয়ালি দেশ আছে, সেই সবকটা দেশই এই উপায়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে। বাট আমাদের ভারতের কাছে সেই ইউরেনিয়াম রয়েছে মাত্র 1-2% মতন, মানে গ্লোবাল রিজার্ভের মাত্র 1-2% রয়েছে আমাদের ভারতের কাছে। মানে বুঝতেই পারছেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আমাদের তাহলে রান করতে হয়, তাহলে ইউরেনিয়ামের জন্য অন্যান্য দেশের ওপরে অ্যাকচুয়ালি আমাদের ভারতকে নির্ভর করতেই হবে। তাছাড়া আর কোনো উপায় নেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোকে রান করার জন্য। এদিকে দেখুন, আমাদের ভারতের কাছে থোরিয়ামের আবার ভাস্ট রিজার্ভ রয়েছে। আমাদের ভারতের কাছেই একমাত্র পুরো এই ওয়ার্ল্ডের 25% মতনই রিজার্ভ রয়েছে। মানে একমাত্র আমাদের ভারতের কাছেই 25%-এর মতন পুরো এই ওয়ার্ল্ডের থোরিয়াম রিজার্ভ, যেগুলো হচ্ছে বঙ্গোপসাগরের দিকে আমাদের ভারতের ইস্ট কোস্টে যে রাজ্যগুলো আছে সেইখানে রয়েছে। সেই সব রাজ্যগুলোতে, কোস্টাল এরিয়াগুলোতে স্যান্ডের সাথে মিশে রয়েছে। প্রচুর পরিমাণে থোরিয়াম রয়েছে আমাদের ভারতের কাছে। সো আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট হোমি জাহাঙ্গীর ভাবা 50-এর দশকে 3টে টোটাল স্টেজের সলিউশন বের করে ফেলেন আমাদের ভারতকে টোটালি এই নিউক্লিয়ার এনার্জির দিক থেকে সেলফ রিলায়েন্ট বানিয়ে ফেলার জন্য। প্রথম স্টেজটা হলো মডার্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সবকটা দেশে, সেই স্টেজটা ইউরেনিয়াম ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই নেচারে 2 রকমের ইউরেনিয়াম একসাথেই অ্যাকচুয়ালি পাওয়া যায়, ইউরেনিয়াম 238 আর ইউরেনিয়াম 235। কন্ট্রোলভাবে এই দুটো প্রকারের ইউরেনিয়ামের মধ্যে রিয়াকশন ঘটানো হয় ফার্স্ট স্টেজে, যার ফলে প্রডিউস হয় প্লুটোনিয়াম। মডার্ন প্ল্যান্টগুলো এইভাবেই কাজ করে। দেন তারপর আমাদের ভারতের সেকেন্ড স্টেজটার ক্ষেত্রে এই ফার্স্ট স্টেজে প্রডিউস হওয়া প্লুটোনিয়ামকেই আবার ইউজ করে নেওয়া হয়। সেকেন্ড স্টেজে প্লুটোনিয়াম আর সাথে আবার ইউরেনিয়াম, এক্ষেত্রে আবার ইউরেনিয়াম 238 একমাত্র, আর পরে আবার অ্যাড করা হয় থোরিয়াম, যার ফলে রিয়াকশন হয়, এনার্জি প্রডিউস হয়, আর বাই প্রোডাক্ট হিসাবে আরও পরিমাণে প্লুটোনিয়াম প্রডিউস হয়। মানে সেকেন্ড স্টেজে প্লুটোনিয়াম যতটা ইউজ হয় তার থেকে আবার বেশি পরিমাণে প্লুটোনিয়াম প্রডিউস হয়, যেটাকেই অ্যাকচুয়ালি বলে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। এই স্টেজে আবার থোরিয়ামটা যে ইউজ করা হচ্ছে সেখান থেকে আবার ইউরেনিয়াম 233 নতুন আরও একটা প্রকারের ইউরেনিয়াম প্রডিউস হয়। অর্থাৎ সেকেন্ড স্টেজে প্লুটোনিয়াম প্লাস ইউরেনিয়াম প্রডিউস হচ্ছে আরও পরিমাণে প্লুটোনিয়াম, সাথে আবার থোরিয়াম যেহেতু ইউজ হচ্ছে সেখান থেকে আবার ইউরেনিয়াম 233। সেকেন্ড স্টেজে এই প্রডিউস হওয়া প্লুটোনিয়াম আর ইউরেনিয়ামকে আবার স্টোর করা হয়। প্লুটোনিয়ামটা এই সেকেন্ড স্টেজেই আবার ইউজ হয়ে যায়, বাট ইউরেনিয়াম 233 সেইটা থার্ড স্টেজে গিয়ে আবার ইউজ হয়। থার্ড স্টেজে সেই অ্যাকুমুলেট করা ইউরেনিয়াম 233 সাথে আবার আমাদের ভারতের থোরিয়াম রিয়াকশন করে প্রডিউস করে এনার্জি, আর তার সাথে আবার আরও বেশি পরিমাণে ইউরেনিয়াম 233। মানে এই থার্ড স্টেজের ক্ষেত্রেও ইউরেনিয়াম 233 ইউজ হচ্ছে, বাট তার থেকেও আবার বেশি পরিমাণে ইউরেনিয়াম 233 প্রডিউস হচ্ছে, ঠিক যেটা সেকেন্ড স্টেজে প্লুটোনিয়ামের ক্ষেত্রে হচ্ছিল। ফলে এই যে নতুন করে আবার থার্ড স্টেজে ইউরেনিয়াম 233 প্রডিউস হচ্ছে, সেটাকে আবার এই থার্ড স্টেজেই ইউজ করে নেওয়া হয়, যেটা আবার সেই আমাদের ভারতের থোরিয়ামের সাথে রিঅ্যাক্ট হয়, দিয়ে আবার সেই এনার্জি প্রোডাকশন। এরকম করে থার্ড স্টেজের এই পুরো সাইকেলটা চলতে থাকে।
মানে থার্ড স্টেজে গিয়ে কন্টিনিউয়াস এনার্জির প্রোডাকশন। বলতে গেলে থার্ড স্টেজে গিয়ে একটা পুরো লুপ তৈরি করে ফেলা। ইউরেনিয়াম-233 রিয়্যাক্ট করছে থোরিয়ামের সাথে, প্রডিউস করছে এনার্জি, দিয়ে আবার আরও বেশি পরিমাণে ইউরেনিয়াম-233 প্রডিউস করছে, সেটা আবার আবার গিয়ে রিয়্যাক্ট করছে থোরিয়ামের সাথে। মানে ইউরেনিয়াম-233 আর এক্সট্রা করে অ্যাড করতে দরকারই পড়ছে না, দরকার লাগছে শুধু থোরিয়াম, যেটার আবার আমাদের ভারতে প্রচুর পরিমাণে রিজার্ভ রয়েছে। পুরো এই ওয়ার্ল্ডের 25% মতনই রিজার্ভ একমাত্র আমাদের ভারতের মধ্যেই রয়েছে। তারপর আবার দেখুন, এই যে থার্ড স্টেজটা, এটা প্রপারলি শুরু হয়ে যাওয়ার পর প্রথম যে দুটো স্টেপ, সেগুলোরও কিন্তু টেকনিক্যালি আর কোনো প্রয়োজন নেই। থার্ড স্টেজের জন্য ইউরেনিয়াম-233 সেটা যে দরকার, সেটা আবার থার্ড স্টেজের মাধ্যমে প্রডিউস হয়ে যাচ্ছে। সো ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ, সেই দুটোর টেকনিক্যালি আর কোনো প্রয়োজন নেই একবার এই থার্ড স্টেজটা প্রপারলি শুরু হয়ে যাওয়ার পর। মানে সেই মুহূর্তে বাইরে থেকে আর এক্সট্রা করে ইউরেনিয়াম ইম্পোর্ট করার দরকার নেই। মানে বুঝতে পারছেন কিভাবে আমাদের ভারত এই থার্ড স্টেজটাকে কমপ্লিট করে ফেললে কন্টিনিউয়াসলি এনার্জি প্রডিউস করে যাবে, বাট ইম্পোর্ট করতে হবে না কোনো কিছুই। তার উপর আবার দেখুন, এই যে থোরিয়াম বেসড প্লান্টগুলো, সেগুলো থেকে যে ওয়েস্টগুলো বেরোয়, সেগুলো হলো খুবই কম পরিমাণে হার্মফুল কারেন্ট ইউরেনিয়াম বেসড প্লান্টগুলোর তুলনায়। মানে সেদিক থেকেও আমাদের ভারতের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। সাথে আবার কোনো রকমের কোনো কার্বন এমিশন না, মানে এনভায়রনমেন্টকে হেল্প করা, রিকভার করার জন্য, হিল করার জন্য। নাও এবার দেখুন, আমাদের ভারতের যে বর্তমান নিউক্লিয়ার প্লান্টগুলো রয়েছে, সেগুলো হলো প্রপার অ্যাকচুয়ালি স্টেজ 1-এরই। স্টেজ 2 এর ব্যাপারটা শুরু হয়েছিল 1970-এর দশক থেকেই, বাট প্রপারভাবে ফান্ডিং শুরু হয় 2003 থেকে। গভর্নমেন্ট থেকে প্রপার ফান্ডিং আসে। অটল বিহারী বাজপেয়ী ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী। সেই স্টেজ 2টাই রিসেন্টলি ক্রিটিক্যাল স্টেজটাকে পার করে ফেলেছে। মানে চেন রিয়াকশন শুরু হয়ে গেছে, আর কোনো এক্সট্রা করে ইগনাইটার দরকার নেই, যেটার এক্সাম্পলটা আগেই বলেছি আপনাকে। তার উপর আমাদের ভারতের এই স্টেজ 2 এর রিয়াক্টরটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আর কয়েক বছর পর থেকেই যতটা পরিমাণে প্লুটোনিয়াম অ্যাকচুয়ালি ইউজ করবে, তার থেকে বেশি পরিমাণে অ্যাকচুয়ালি প্লুটোনিয়াম প্রডিউস করা শুরু করে দেবে। মানে ব্রিডারের ব্যাপারটা প্রপারভাবে শুরু হয়ে যাবে, আর ধরেন 2-3 বছরের মধ্যে থেকেই। তার উপর আবার স্টেজ 2তে যে ইউরেনিয়াম-233 প্রডিউস হবে, সেটাকে অ্যাকুমুলেট করা হবে 2-3 দশক ধরে, বা জমা করা হবে 2-3 দশক ধরে। এনাফ পরিমাণে স্টকপাইল জমা করে নেওয়ার পর স্টেজ 3টাকে অ্যাক্টিভেট করা হবে। আর স্টেজ 3 প্রপারভাবে অ্যাক্টিভেট হলেই আমাদের ভারত পুরোপুরি সেলফ রিলায়েন্ট এনার্জি প্রডিউস করার দিক থেকে। মানে আর 20 থেকে 25 বছর পরেই আমাদের ভারত পুরোপুরি এনার্জি প্রডিউস করার দিক থেকে সেলফ রিলায়েন্ট। অন্য কোনো দেশের ওপরে আমাদের ভারত আর নির্ভর করবে না, অন্য কোনো দেশের থেকে আর কোনো কিছুই ইম্পোর্ট করবে না। তারপর আবার দেখুন, বর্তমানে আমাদের ভারতের যে স্টেজ 1-এর পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, সেগুলো টোটাল মিলিয়ে প্রডিউস করে 8 গিগাওয়াট মতন এনার্জি। সেখানে আমাদের ভারত যে স্টেজ 3 থোরিয়াম বেসড পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, সেগুলো টোটাল হচ্ছে 500 গিগাওয়াট অব্দি এনার্জি প্রডিউস করতে পারবে। মানে ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি আমাদের ভারতের কাছে এতটা পরিমাণে থোরিয়ামের রিজার্ভ রয়েছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি মিনিমামও যদি ভাবা হয়, তাহলে 500 গিগাওয়াট মতন পাওয়ার প্রডিউস করা যাবে। অফিসিয়াল এস্টিমেট অনুযায়ী যে পুরো পাওয়ারটা টোটাল 400 বছর অবধি আমাদের ইলেকট্রিসিটির নিডটাকে ফুলফিল করতে পারবে। মানে বুঝতে পারছেন, আমাদের আসছে বহু জেনারেশনকে ইলেকট্রিসিটি জেনারেশনের ব্যাপারটা নিয়ে আর ভাবতেই হবে না। স্টেজ 2 রিসেন্টলি ক্রিটিক্যাল স্টেজটা কমপ্লিট করেছে, বাট স্টেজ 3 এর ওপরেও কিন্তু আমাদের ভারত অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। সেম কালপাক্কাম নিউক্লিয়ার ফেসিলিটিতেই, কামিনী রিসার্চ রিঅ্যাক্টর, সেটাতে অলরেডি ইউরেনিয়াম-233 নিয়ে আর থোরিয়াম নিয়ে এক্সপেরিমেন্টাল লেভেলে কাজ করা শুরু হয়ে গেছে। ওয়েট করা হচ্ছে এখন শুধু স্টেজ 2 এর মাধ্যমে যে ইউরেনিয়াম-233 প্রডিউস হচ্ছে, সেগুলোকে প্রপারভাবে এনাফ পরিমাণে অ্যাকুমুলেট করার জন্য, মানে জমা করার জন্য। যতটা দরকার ততটা জমা হয়ে গেলেই সাথে সাথেই স্টেজ 3টাকে প্রপারভাবে লার্জ স্কেলে লঞ্চ, লার্জ স্কেলে অ্যাক্টিভেট, যারপর থেকে বলতে পারেন আনলিমিটেড এনার্জি 400 বছরের জন্য। নাও এবার দেখেন, যেমনটা আমি আগেই বলেছি, এই পুরো ওয়ার্ল্ডে যতগুলো টোটাল দেশ আছে, সবকটা দেশই অ্যাকচুয়ালি স্টেজ 1-এর মাধ্যমে নিউক্লিয়ার এনার্জি প্রডিউস করে, মানে ইউরেনিয়াম থেকে সোজা এনার্জি। রাশিয়া হলো একমাত্র দেশ যে কিনা অলরেডি স্টেজ 2টাকে কমপ্লিট করে ফেলেছে।
যদিও রাশিয়ার পথটা হলো একটু জাস্ট আলাদা, আমাদের মতন প্রপারভাবে থোরিয়াম বেসড না। রাশিয়ার নিজেদের মতন করেই স্টেজ 2টাকে কমপ্লিট করে ফেলেছে। বর্তমানে আমাদের ভারত হলো দ্বিতীয় দেশ এই সেকেন্ড স্টেজটাকে কমপ্লিট করার জন্য। 2 দশক পর যখন আমাদের ভারত এই স্টেজ 3টাকে অ্যাচিভ করে ফেলবে, তখন সাথে সাথেই আমাদের ভারত পরিণত হয়ে যাবে একমাত্র দেশে যে কিনা টোটালি সেলফ রিলায়েন্ট এনার্জি প্রডিউস করবে। মানে একমাত্র দেশ যে কিনা এনার্জি প্রোডাকশনের দিক থেকে অন্য কোনো দেশের ওপরে কোনোভাবেই নির্ভর করে না। বুঝতে পারলেন আশা করি কত বড় ছিল তাহলে এই রিসেন্ট অ্যাচিভমেন্টটা।